নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমরা টেট পরীক্ষার যে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি তার পার্ট এ তে যে পোর্শনটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে পিঁয়াজের নৈতিক বিকাশের তত্ত্ব বা পিঁয়াজেস থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট। যে কোনো টেট পরীক্ষারই এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা আলোচনা। আমি নিবেদিতা দি অ্যান্ড ওয়েলকাম টু নিবেদিতা দাস এডুকেশন। তোমাদের সকলকে এই প্ল্যাটফর্মে স্বাগত। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। পিঁয়াজের যে নৈতিক বিকাশের তত্ত্ব বা থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট এখানে যে কি ওয়ার্ড সেটা হচ্ছে মোরাল বা নৈতিক। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে নীতিবোধ বা নৈতিকতা বা মোরালিটি বলতে আমরা কি বুঝি। দেখো, নৈতিকতা বা মোরালিটি এটা হচ্ছে কি কিছু নিয়মাবলী বা নিয়ম। কিরকম নিয়ম? সমাজে থাকার জন্য সামাজিক কিছু নিয়মও হতে পারে বা আহ মানসিক কিছু নিয়মও হতে পারে, যেগুলো আমরা পরিবারের কাছ থেকে শিখি। এবং এর ফলে কি হয় না, শিশুরা একে অপরের ভালো করতে শেখে বা ব্যক্তিরা একে অপরের ভালো করতে শেখে বা অন্যকে যে ক্ষতি না করার একটা মানসিকতা তাদের মধ্যে গড়ে ওঠে। এই যে নৈতিকতা এটা কোথা থেকে আসে? বিশেষত পরিবার, শিশুর আশপাশে রয়েছে ১ম তার পরিবার। এছাড়াও স্কুলে গেলে সেই স্কুল থেকে বা যে ধর্মের আ মধ্যে সে বিলং করে সেই ধর্ম, সংস্কৃতি, সমাজ এগুলো কিন্তু আমাদের মধ্যে কিছু নিয়ম কানুন গড়ে তোলে বা নৈতিক মূল্যবোধ গড়ে তোলে বলে আমরা বলতে পারি। এবং মানুষ কি করে? এই সমস্ত যে নীতিবোধ যেগুলো যে নিয়মগুলো তার মনের মধ্যে তৈরি হয় বা গড়ে ওঠে ধীরে, ধীরে সেই অনুযায়ী সে যেকোনো বিষয়কে প্রত্যক্ষ করে সেই অনুযায়ী সে সিদ্ধান্ত নেয় এবং আচরণ করে। এবারে এই নৈতিকতা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। যেমন পার্সোনাল মোরালিটি যেটাকে বলছি, যে নিজস্ব জীবন এবং আচরণ সম্পর্কিত যে নিয়ম নীতিগুলো আমরা মেনে চলি সেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত নৈতিকতা বা পার্সোনাল মোরালিটি। আবার সমাজে আমরা তো সবাই সমাজবদ্ধ জীব। সমাজে যদি ঠিকঠাকভাবে মিলেমিশে থাকতে হয়, তাহলে সেখানেও কিছু নিয়ম নীতি দরকার। তাকে বলা হচ্ছে সোশ্যাল মোরালিটি বা সামাজিক নৈতিকতা। এবং ধর্ম এবং বিশ্বাস অনুযায়ী যে ধর্মের মানুষ সেই ধর্ম বিশ্বাস অনুযায়ী কোনো জিনিস সঠিক না ভুল সেটা নির্ধারণ করা হয় যে নিয়ম অনুসারে তাকে বলা হচ্ছে ধর্মীয় নৈতিকতা। আসলে এই নৈতিকতার প্রয়োজন আছে কেন? মোরালিটি কেন প্রয়োজন? না, সমাজবদ্ধ জীব আমরা। সমাজে যদি পরস্পরের সঙ্গে সবার সঙ্গে যদি শান্তি, সাম্য এবং সুসম্পর্ক বজায় রেখে চলতে হয়, তাহলে কিন্তু এই নীতিবোধ বা মোরালিটি ভীষণ প্রয়োজন। এছাড়াও একে অপরের প্রতি সহানুভূতির যে মনোভাব, সম্মান এবং ন্যায় বিচার প্রত্যেকে যেন ন্যায় পায় এটাকে নিশ্চিত করার জন্য কিন্তু মোরালিটি বা নীতিবোধের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর আমরা আসবো নীতিবোধ কি শিক্ষাগ্রাহ্য? অর্থাৎ শিক্ষার দ্বারা কি এর পরিবর্তন করা সম্ভব? এই প্রশ্নটা কিন্তু বিতর্কিত প্রশ্ন। অনেকের মতে নীতিবোধ স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস, এটা অটোমেটিক্যালি তৈরি হয় ধীরে, ধীরে এবং বয়সের সঙ্গে, সঙ্গে পরিবর্তিত হয়। অনেকের মতে নৈতিকতা ব্যক্তির কিন্তু একটা অর্জিত বৈশিষ্ট্য যেটা তারা অর্জন করে আশপাশের পরিবেশ থেকে, তার এনভায়রনমেন্ট থেকে। তাই শিক্ষার দ্বারা কিন্তু এর বিকাশ ও নিয়ন্ত্রণ সম্ভব। যদি অর্জিত বৈশিষ্ট্য হয় তাহলে শিক্ষার দ্বারা এর পরিবর্তনও সম্ভব। তো এটার মধ্যে কিন্তু একটা বিতর্ক রয়েছে। যাই হোক, এরপর আমরা আসি। এই যে পিঁয়াজের যে নৈতিক বিকাশের তত্ত্ব সেটা উনি ১৯৩২ সালে কিন্তু ১ম বই আকারে প্রকাশ করেছিলেন। তার মৌলিক কাজ তিনি ১ম এই নৈতিক বা নীতি বা মোরালিটি সম্পর্কে কিন্তু ১ম যে গবেষণা সেটা করেছিলেন জিন পিয়াজে। ১৯৩২ সালে তার বই প্রকাশিত হয় 'দ্য মোরাল জাজমেন্ট অব দ্য চাইল্ড'। এখানে তিনি তার নৈতিক বিকাশ সম্পর্কিত যে মৌলিক কাজ সেটাকে কিন্তু প্রকাশ করেন। ১৯৫৮ সালে এই জিন পিয়াজের যে ধারণাগুলো সেগুলোকে গ্রহণ করেই কিন্তু পরবর্তীকালে লরেন্স কোহেলবার্গ তিনি তার নৈতিক বিকাশ সম্পর্কিত গবেষণার কাজ শুরু করেন শিকাগো ইউনিভার্সিটিতে। তিনি যখন পিএইচডি করছিলেন তখন তিনি জিন পিয়াজের এই যে নৈতিক বিকাশের তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং এটাকেই তিনি এগিয়ে নিয়ে যান এই কাজকে, যেটা আমরা পরবর্তীকালে কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব হিসেবে পড়ব। এই গবেষণার কাজ তিনি শুরু করেন ১৯৫৮ খ্রিস্টাব্দে। হোহেলবার্গ ১৯৬৯ খ্রিস্টাব্দে তার ১ম গবেষণাপত্র প্রকাশ করেন এবং ১৯৮১ এবং ৮৪ সালে কোহেলবার্গ তার তত্ত্বকে আরো ব্যাখ্যা করে প্রবন্ধ আকারে কিন্তু দুটো ভলিউমে প্রকাশ করেন, ভলিউম 1 এবং ভলিউম 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোহেলবার্গের যে নৈতিক বিকাশ তত্ত্ব সেটা কিন্তু পিঁয়াজের নৈতিক বিকাশের তত্ত্ব দ্বারা কিন্তু প্রভাবিত।
এরপর আমরা আসি জিন পিয়াজে তিনি কোন প্রক্রিয়ার মাধ্যমে বা দৃষ্টিভঙ্গির মাধ্যমে বা কৌশলের মাধ্যমে তিনি এই তত্ত্বকে রূপ দিয়েছিলেন। দেখো, বিকাশের একটা প্রক্রিয়া বা ডেভেলপমেন্টাল প্রসেস রূপে নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট অধ্যয়নের সময় জিন পিয়াজে ২ ধরনের দৃষ্টিভঙ্গি বা কৌশল গ্রহণ করেছিলেন। তাহলে তিনি কিন্তু ২ রকমের অ্যাপ্রোচ গ্রহণ করে এই যে এই তত্ত্ব সম্পর্কিত সিদ্ধান্তগুলোতে এসে পৌঁছেছিলেন। সেই যে অ্যাপ্রোচ গুলো কি সেটা আমরা ১ম এ জানব। ১ম যে দৃষ্টিভঙ্গি বা ফার্স্ট অ্যাপ্রোচ যেটা ছিল সেটা হচ্ছে বিভিন্ন বয়সী কয়েকটা বাচ্চা হয়তো যারা মার্বেল খেলছে তাদেরকে তিনি পর্যবেক্ষণ করেছিলেন এবং ঠিক বা ভুল সংক্রান্ত তাদের যা বিশ্বাস অর্থাৎ শিশুদের ওই বাচ্চাদের যে বিশ্বাস সেটা সম্পর্কে জানার জন্য জ্যা পিয়াজে তাদের প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? যে খেলার নিয়মগুলো কি? তাহলে ফার্স্ট অ্যাপ্রোচ কি ছিল? ঠিক বা ভুল সম্পর্কিত শিশুদের বিশ্বাস সম্পর্কে জানার জন্য তিনি কিছু প্রশ্ন করেছিলেন। কিছুগুলো বাচ্চা মার্বেল খেলছিল, তাদেরকে জিজ্ঞাসা করা হলো প্রত্যেকটা বাচ্চাকে আলাদা করে যে খেলার নিয়মগুলো কি? তিনি এই যে বাচ্চাদের বিভিন্ন রকমের উত্তর, সেটা থেকে যে সিদ্ধান্তে উপনীত হলেন, সেটা হচ্ছে যে ০ থেকে ৫ বছর বয়সী যে সমস্ত শিশু, তাদের মধ্যে কোনো রকমের কোনো নিয়ম বোধ কিন্তু গড়ে ওঠে না। তারা কি করে? তারা শুধুমাত্র নিজেদের যে ভাব, হয়তো তাদের কান্না পেয়েছে, কান্না পাচ্ছে কেন? তারা কষ্ট পাচ্ছে, তাদের অসুবিধা হচ্ছে বা তাদের আনন্দ হচ্ছে, তারা হাসছে। এভাবেই তারা তাদের মনোভাবকে প্রকাশ করে। তাদের মধ্যে কোন রকমের নিয়ম নীতিবোধ তখনো পর্যন্ত গড়ে ওঠে না। এই সময়টাকে তিনি অ্যানমি হিসেবে ব্যাখ্যা করেছিলেন। আপনি দেখলেন যে ৫ থেকে ১০ বছর বয়সী যে সমস্ত শিশুরা, তারা কিন্তু কিছু নিয়ম মেনে চলে। ৫ থেকে ১০ বছর যাদের বয়স, তারা কিছু নিয়ম মেনে চলে। কিন্তু নিয়মগুলো কিরকম? তাদের কাছে ফিক্সড বা নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় বা নন চেঞ্জেবল। অর্থাৎ তারা যেটা ঠিক, তো সেটা ঠিক, যেটা ভুল, সেটা ভুল। এই যে কিছু ফিক্সড তারা নিয়ম মেনে চলে। কারা? ৫ থেকে ১০ বছর বয়সী বাচ্চারা। তাহলে এদেরকে তিনি heteronomy স্টেজে রেখেছিলেন এবং তিনি দেখেছিলেন ১০ বছরের যে বেশি বয়সী শিশুরা তারা কিন্তু নিজস্ব যে নিয়ম সম্পর্কে নিজেরাই চিন্তা করতে সমর্থ হয়। অর্থাৎ নিজেরাই কিন্তু নিয়মগুলো সম্পর্কে চিন্তাভাবনা করতে পারে। কারণ ১০ বছর মানে কি? তাদের ধীরে কিন্তু এবারে তারা যুক্তি বুদ্ধি দিয়ে ব্যাপারগুলোকে বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করতে শুরু করে। তাদের চিন্তাভাবনা প্রসারিত হয়। তাই তো? তাহলে তারা চিন্তা করে কিন্তু নিয়মকানুন সম্পর্কেও তারা কিন্তু বুঝতে সমর্থ হয় এবং বুঝতে পারে যে খেলার সময় কিন্তু যে নিয়ম নীতিগুলো গ্রহণ করতে হবে সেগুলো যেহেতু অনেকজন মিলে খেলছে মানে সবার যে সহমতের দ্বারাই কিন্তু সেই নিয়ম, নীতি এগুলোকে গ্রহণ করা উচিত। তাহলে এই যে ব্যাপারটা এটাকে জিন পিয়াজে অটোনমি হিসেবে ব্যাখ্যা করেছিলেন। এরপর আমরা আসি জ্যা পিয়াজের 2nd অ্যাপ্রোচ বা ২য় দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে, যেটা কিন্তু পিয়াজের যে নৈতিক বিকাশ তত্ত্ব ডেভেলপে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। জ্যা পিয়াজে শিশুদের ক্লিনিক্যাল ইন্টারভিউতে নৈতিক দ্বন্দ্ব বা মোরাল ডাইলেমা সংক্রান্ত বিষয় উপস্থাপন করে জিজ্ঞাসা করতেন যে এই একটা পরিস্থিতি তিনি দিয়ে দিতেন শিশুদের কাছে এবং তার প্রশ্ন হতো যে তারা কি করবে এবং কেন করবে। এবারে এটা পেঁয়াজের একটা পরীক্ষার সাহায্যে ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করতে পারি। পেঁয়াজে শিশুদের ২ টো ঘটনা বলেছিলেন। কি? ১ নম্বর হচ্ছে জন বলে একটা বাচ্চা তার রুমে ছিল। ডিনারের জন্য তার মা তাকে ডেকেছিল। ডাইনিং রুমে ঢোকার যে দরজা, তার পেছনে একটা চেয়ারের উপর একটা ট্রে রাখা ছিল, সেখানে ১৫ টা কাপ ছিল। সেটা তো জন জানতো না। জনকে যখন ডাকা হলো, সে ডাইনিং রুমের দরজা খুলে ঢুকতে গেল। চেয়ারের উপরে ট্রেতে রাখা ১৫ টা কাপ পড়ে গেল এবং ভেঙে গেল। ঠিক আছে? এরপরে ২য় যে ক্ষেত্র, সেখানে বলছে হেনরি একটা ছেলের নাম। সে হেনরি জ্যাম খেতে চাইছিল। তখন কিন্তু মা বাড়িতে ছিল না। সে তখন কি করল? মা কিন্তু বারণ করেছিল তাকে কোন রকমের বদমাইশি করতে। সে কি করলো? একটা চেয়ারে চাপলো, জ্যাম নিতে গেল। জ্যামটা বেশ অনেকটা উঁচুতে ছিল। তার হাত পৌঁছচ্ছিল না জ্যাম পর্যন্ত। আ সে বুঝতে পারছিল যে আমি জোর করে হাত পৌঁছাতে গেলে কিছু গন্ডগোল হতে পারে। তা সত্ত্বেও সে জোর করে হাত উঁচু করে জ্যাম পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করল। আ সে বুঝতে পারছে যে কোনো একটা দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। সে চেয়ার থেকে পড়েও যেতে পারে। তা সত্ত্বেও সে চেষ্টা করতে গেল। এবারে জ্যামের সামনে কি ছিল? একটা কাপ রাখা ছিল। সেটা তার হাতে লেগে পড়ে গেল। তাহলে ১ম এ যে ঘটনাটা জন যেটা করেছিল সেটা কিন্তু অনিচ্ছাকৃত। তাই তো? সে জানতো না।
হঠাৎ করে ঘটেছিল। আর সেকেন্ড যে ঘটনাটা, হেনরি যখন জ্যাম খেতে চাইছে, সে বুঝতে পারছে কিছু একটা অঘটন ঘটতে পারে। তাও সে করল এবং তার হাতে পড়ে একটা কাপ ভেঙে গেল। তাহলে এখানে কাপ ভাঙার পরিমাণটা জনের ক্ষেত্রে বেশি। যদিও সে সেটা অজান্তে করেছিল। আর কাপ ভাঙার পরিমাণ কম হেনরির ক্ষেত্রে। মাত্র ১ টা কাপ ভেঙেছে। কিন্তু সে সেটা ইচ্ছাকৃতভাবে করেছে। এবারে এই যে এটাকেই বলছে মোরাল ডাইলেমা বা দ্বন্দ্ব। তাহলে এই সংক্রান্ত প্রশ্ন যেটা পিয়াজে করেছিলেন যে উম জন এবং হেনরি এই যে দুটো বাচ্চা এর মধ্যে কে বেশি দুষ্টু? কে নটি আর বেশি? এবং কার শাস্তি বা পানিশমেন্ট পাওয়া উচিত। এবারে বিভিন্ন শিশু বিভিন্ন রকম আনসার দিল এর। তারা কি নিজেদের মতন করে চিন্তাভাবনা করে এর আনসার দিল। এই যে আনসার গুলো বিচার বিশ্লেষণ করে নৈতিক বিকাশের যে দুটো স্তরের কথা আমাদের পিয়াজে উল্লেখ করেছিলেন, পিয়াজে, সেই দুটো স্তর হচ্ছে কি, এক হচ্ছে heteronomous স্টেজ অফ মোরালিটি যেটাকে বলা হচ্ছে মোরালিটি অফ কনস্ট্রেন্ট। আরেকটাকে বলা হচ্ছে যে অটোনোমাস স্টেজ অফ মোরালিটি বা মোরালিটি অফ কোঅপারেশন। এটা কিভাবে এই দুটো স্টেজের কথা তিনি দিলেন? এই যে বিভিন্ন শিশুর যে বিভিন্ন উত্তর তাকে যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে পিয়াজে সিদ্ধান্তে আসলেন কি, যে ছোট ছোট বাচ্চা যেগুলো যেগুলো ছোট বাচ্চা ইয়াঙ্গার চাইল্ড, তারা শুধুমাত্র কি করে, পরিণতি বা অন্তিম ফলাফল যেটা consequence এর দিকে বেশি ফোকাস করে যে জন ১৫ টা কাপ ভেঙেছে, তাহলে সে বেশি ভুল করেছে, সে দোষী। এবং সেই অনুযায়ী কোনো ঘটনাকে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে এই যে স্তরের বাচ্চাগুলো younger child যারা তাদেরকে বলা হচ্ছে, তাদেরকে তিনি যে স্টেজে রেখেছিলেন সেটা হচ্ছে heteronomous stage of morality, যেটাকে বলা হচ্ছে morality of constraints। কেন বলা হচ্ছে আমরা পরবর্তীকালে আলোচনায় আসছি। এবং তিনি দেখেছিলেন যে বড় যে বাচ্চারা, যেগুলোকে আমরা বলতে পারি older child, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা কি করছে, যে কোনো ঘটনার পিছনে যে উম intention কি কাজ করছে সেটা কিন্তু তারা কিন্তু বিবেচনা করছে এবং ঠিক বা ভুল সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করছে। যেমন এখানে দেখা যাচ্ছে যে জন ১৫ টা কাপ ভেঙেছে ঠিক আছে। কিন্তু সে কিন্তু intentionally করেনি। হঠাৎ করে হয়ে গেছে। সে না জানতে ঘটনাটা ঘটে গেছে। কিন্তু হেনরি একটা কাপ ভেঙেছে, তাহলে সেখানে consequence টা কম। কিন্তু সে জেনে বুঝে করেছে। তাহলে সে intentionally করেছে বা আমরা বলতে পারি deliberately করেছে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যারা older child তারা বিচার বিশ্লেষণ করে যখন উত্তর দিচ্ছে তখন তারা বলছে এক্ষেত্রে হেনরি বেশি দোষী। তাহলে younger child রা বলছে যে জন বেশি দোষী। তাহলে এই যে স্টেজটাকে বলা হচ্ছে heteronomous stage of morality বা morality of constraint। আর যারা older child যারা তারা বলছে হেনরি কিন্তু বেশি দোষ করেছে, সে বেশি দুষ্টু। তাহলে এই যে স্টেজটাকে এটাকে বলা হচ্ছে কি autonomous stage of morality বা morality of cooperation। দেখা যায় ৯ থেকে ১৩ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই যে autonomous stage of morality দেখা যায় পিয়াজের মতে। এবং ৫ থেকে ৯ বছর যে বয়সী বাচ্চারা তাদের ক্ষেত্রে heteronomous stage of morality দেখা যায়। তাহলে দেখা গেল পিয়াজে এই যে দুরকম দৃষ্টিভঙ্গির সাহায্যে যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করলেন এবং তার থেকে যা ফলাফল তিনি পেলেন, তাকে বিচার বিশ্লেষণ করে নৈতিক বিকাশের দুটো স্তরের কথা তিনি উল্লেখ করেছিলেন। ১ম স্তর হচ্ছে heteronomous stage of morality এবং দ্বিতীয় স্তর হচ্ছে autonomous stage of morality। আমরা এক করে স্টেজগুলো সম্পর্কে, বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানি যে heteronomous stage of morality কাকে বলা হচ্ছে? ৫ থেকে ৯ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের নৈতিকতা লক্ষ্য করা যাচ্ছে। এই স্টেজটাকে বলা হচ্ছে heteronomous stage of morality, অর্থাৎ younger children দের ক্ষেত্রে কিন্তু ৫ থেকে ৯ বছরের বাচ্চাদের ক্ষেত্রে নৈতিকতার এই পর্যায়ে তারা পড়ছে। এখানে মোরালিটি অফ কনস্ট্যান্ট দেখা যায়। কনস্ট্যান্ট মানে কি? বন্ধন বা বাঁধন বা সীমাবদ্ধতা। অর্থাৎ এই বয়সের শিশুদের যে আচরণ, সিদ্ধান্ত এবং নৈতিকতা, এর ওপর কিন্তু কিছু বাঁধন বা সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। এই বাঁধনগুলো কিসের বাঁধন? যে এই যে যেমন সমাজের নিয়ম, রীতি, আইন বা তার আশপাশে যে বড়রা রয়েছে তারা ঠিক ভুলের যে ব্যাখ্যা তাদের সামনে তুলে ধরেছেন। তাহলে বাচ্চারা কি শিখছে? যে বাবা এটা বলেছে ঠিক, তাহলে এটা ঠিক। এটা ভুল, তো এটা ভুল। তাহলে সমাজ এবং বড়রা কি করছে? শিশুদের আচরণকে নিয়ন্ত্রিত করছে। তাই এই স্টেজটাকে বলা হয় মোরালিটি অফ কনস্ট্রেন্ট।
এই যে স্টেজটা heteronomous স্টেজ অফ মোরালিটি ৫ থেকে ৯ বছর, এটাকে বলা হয় এক্সটার্নাল মোরালিটি বা আরোপিত বা বাহ্যিক নিয়ন্ত্রণের মাধ্যমে যে নীতিবোধ গড়ে উঠছে। এখানে দেখা যায় শিশুদের সিদ্ধান্ত বাইরের যে কর্তৃত্ব বা নিয়ম এর চাপ দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ শিশুরা এখানে কি করে? শাস্তির ভয়ে হয়তো কিছু মেনে চলছে। বড়রা ও সমাজ বা আশেপাশের মানুষেরা কি বলবে সেটাতে ভয় পেয়ে কিছু নিয়ম নীতি মেনে চলছে। আবার শিক্ষক বা বাবা-মা, অভিভাবকদের নির্দেশ মানার জন্য তারা নিয়ম নীতি মেনে চলছে। তবে এই যে নিয়ন্ত্রণ এটা সমাজ কিন্তু শৃঙ্খলা বজায় রাখে এবং এটাই কিন্তু নৈতিকতা শেখার ১ম ধাপ। কিন্তু এর মাধ্যমে কিন্তু প্রকৃত যে নৈতিকতা সেটা গড়ে ওঠে না। এই স্তরের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অথরিটি বেসড অর্থাৎ আদেশ নির্ভর নৈতিকতা। ৫ থেকে ৯ বছরের বাচ্চা ততটা তো আর বড় হয়নি। তাহলে এরা কি করে? এদের মধ্যে প্রশ্নহীন আনুগত্য দেখা যায়। মানে বাবা-মা, গুরুজন, শিক্ষক বা ধর্মগুরু বা ঈশ্বর গড তাদের দ্বারা নৈতিকতা নির্ধারিত হয়। বিবেক বা যুক্তি কিন্তু এখানে কাজ করে না। কারণ ততটা বোঝার মতন ক্ষমতা এই বয়সী বাচ্চাদের হয় না। এই সময় শিশুরা কি বলে? যে এটা ঠিক কারণ বাবা বলেছে। তাহলে এটাকেই বলা হচ্ছে অথরিটি বেসড মোরালিটি। এই যে heteronomous স্টেজ অফ মোরালিটি বা ৫ থেকে ৯ বছর এই সময় মোরাল রিয়ালিজম দেখা যায়। মোরাল রিয়ালিজম ব্যাপারটা কি? এটার মূল বক্তব্য হচ্ছে যে নৈতিকতা কিন্তু আমরা তৈরি করি না। বরং আমরা আবিষ্কার করি। মানে কি? নৈতিকতা সর্বজনীন নৈতিক সত্য। মানে চিরকালের জন্য সত্যটা সত্যই আছে। আমরা শুধু সেগুলোকে আবিষ্কার করছি। যেটা ঠিক সেটা সবসময় ঠিক, যেটা ভুল সেটা সবসময় ভুল। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে কাউকে মারা সেটা অন্যায়। মেরে ফেলা তাকে অন্যায় কাজ। বা কোনো আ নির্দোষ কেউ তাকে আ শুধু নির্যাতন করা সেটাও অন্যায়। এটা যদি কেউ সমর্থন করেও তাহলেও এটা অন্যায়, না সমর্থন করলেও অন্যায়। অর্থাৎ অন্যায়টা অন্যায়ই থাকছে। তাহলে এই সমস্ত যে নৈতিক সত্য, সেগুলো কিন্তু মানুষের মত বদলালেও বদলায় না। এটাকেই বলা হচ্ছে মোরাল রিয়ালিজম। যেটা ৫ থেকে ৯ বছর বয়সী বাচ্চাদের মধ্যে লক্ষ্য করা যায় heteronomous স্টেজ অফ মোরালিটি। এই স্তরের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে consequence focused অর্থাৎ ফলাফলের উপর বেশি গুরুত্ব দেয়। এক্ষেত্রে কোনো কাজ নৈতিক না নৈতিক নয়, সেটা কার দ্বারা নির্ধারিত হয়? ফলাফলের দ্বারা। মানে ভালো ফল মানে সেটা ভালো কাজ। খারাপ ফল মানে সেটা খারাপ কাজ। এবং খারাপটা যদি বেশি খারাপ হয়, তার মানে সেটা আরো বেশি খারাপ কাজ, আরো বেশি অনৈতিক কাজ। ঠিক আছে? কাজটা কে করলো বা কেন করলো বা কি পরিস্থিতিতে করলো সেটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ নয়। এখানে ফলাফলটা গুরুত্বপূর্ণ। যত খারাপ ফল তত কাজটা অনৈতিক। এটা কিন্তু ৫ থেকে ৯ বছর বয়সী বাচ্চাদের মধ্যে কিন্তু এই মোরালিটির বোধ কাজ করে। অর্থাৎ consequenced focused মোরালিটি এখানে কাজ করে। ৫ থেকে ৯ বছর বয়সে। এই বয়সের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে ইমানেন্ট জাস্টিস। ইমানেন্ট মানে হচ্ছে কি ভেতরে থাকা। অর্থাৎ নৈতিকতার একটা ধারণা যেখানে বিশ্বাস করা হয় যে ন্যায় বিচার কিন্তু বাইরে নেই। কাজের মধ্যেই আছে। মানে কি? মানে ভালো বা খারাপ কাজের ফল কোনো একজন ব্যক্তি নিজেই শাস্তি বা পুরস্কারের মাধ্যমে তাদের কাছে আসবে। মানে যে ন্যায় বিচার সেটা স্বয়ংক্রিয়। ভালো কাজের ভালো ফল আছে, খারাপ কাজের কিন্তু খারাপ ফল আছে। এবং সেটা পরকালে নয়, এখানেই সেই ফল ভোগটা কিন্তু করে যেতে হবে। মানে নৈতিক এবং নৈতিকতা এবং ফলাফল এগুলো কিন্তু খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে ভালো কাজ করবে সে সবসময় ভালো ফলাফল পাবে। এবং যে খারাপ কাজ করবে সে খারাপ ফলাফল পাবে। এটাও কিন্তু এই heteronomous স্টেজ অফ মোরালিটি ৫ থেকে ৯ বছর বয়সী বাচ্চাদের মধ্যে এই নীতিবোধ কাজ করে। এবং আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে expiatory punishment অর্থাৎ এই যে expiatory punishment এটার মানেটা হচ্ছে এটা শাস্তির একটা নৈতিক ধারণা। যেখানে ধরা হয় যে শাস্তিটা কোনো কষ্ট নয়। এটা কি? শাস্তি মানে কি? নৈতিক শুদ্ধি বা প্রায়শ্চিত্তের পথ। মানে শাস্তি কি হচ্ছে? প্রায়শ্চিত্তের মাধ্যম। যে আমি কোনো একটা ভুল করেছি তার প্রায়শ্চিত্ত হচ্ছে শাস্তির মধ্য দিয়ে। আবার কোনো একটা অপরাধ কেউ করেছে সেই অপরাধ করার জন্য যে ঋণটা তার জীবনে এসেছে সেটাকে শোধ করা যাবে কিভাবে? শাস্তির মাধ্যমে। তাহলে অপরাধী নৈতিকভাবে নিজেকে শুদ্ধ মনে করে শাস্তি পাওয়ার মাধ্যমে। এই বোধটাও কিন্তু এই সময় কাজ করে ৫ থেকে ৯ বছর বয়সে যেটাকে বলা হচ্ছে heteronomous stage of morality।
এরপরে আমরা আসছি অটোনোমাস স্টেজ অফ মোরালিটি প্রসঙ্গে। এটা দেখা যায় যে বাচ্চারা যখন একটু বড় হয় ৯ থেকে ১৩ বছর, তখন মানে একটু বড় বয়সী বাচ্চাদের ক্ষেত্রে ১০ বছর বয়সের বেশি বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এই স্টেজটা লক্ষ্য করা যায়। এই স্টেজের বৈশিষ্ট্যগুলো কি, কি? এটাকে বলা হয়, এই যে অটোনোমাস স্টেজ অফ মোরালিটিকে বলা হয় মোরালিটি অফ কোঅপারেশন, অর্থাৎ সহযোগিতার নৈতিকতা। এটা কি? এটা এমন একটা নৈতিক ধারণা যেটা অনুসারে নৈতিকভাবে সঠিক কাজ সেটাই যে কাজ কি মেনে চলে? নিয়ম বা মূল্যবোধ মানুষকে একসাথে ন্যায্যভাবে বাঁচতে এবং কাজ করতে, পরস্পরের উপকার করতে এবং একত্রিতভাবে সমস্যা সমাধান করতে সাহায্য করে। তাহলে মোরালিটি অফ কোঅপারেশন, এই বোধটা তৈরি হয় ১০ বছরের উপরের বাচ্চাদের মধ্যে, যেটা আমরা অটোনোমাস স্টেজ অফ মোরালিটির পর্যায়ের মধ্যে দেখি। এই যে সহযোগিতা, এই যে মোরালিটি অফ কোঅপারেশন, এটা কিভাবে তৈরি হয়? সহযোগিতার ভাব কিভাবে গড়ে ওঠে? যে সবার জন্য ন্যায় একই রকম হবে, সুবিচার একই রকম হবে, বিশ্বাস, সততা এগুলো থাকবে। এটাকেই বলা হচ্ছে মোরালিটি অফ কোঅপারেশন। অটোনোমাস স্টেজ অফ মোরালিটি বা ৯ থেকে ১৩ বছরের বাচ্চাদের এই যে নীতিবোধের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই নীতিবোধ হচ্ছে ইন্টারনাল, অন্তর্নিহিত নৈতিকতা, যেটা আমরা পেয়েছিলাম হেটেরোনোমাসে এক্সটার্নাল বা আরোপিত নৈতিকতা বা বাহ্যিক নিয়ন্ত্রণ বা নৈতিকতা। এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অন্তর্নিহিত নৈতিকতা। এক্ষেত্রে শিশুরা বা কিশোর-কিশোরীরা নিজেদের বিবেক এবং যুক্তি দিয়ে, কারণ লজিক তাদের মধ্যে আসতে শুরু করে, তাহলে লজিক বা যুক্তি দিয়ে, বিচার বুদ্ধি দিয়ে ভালো-মন্দ তারা বিচার করতে শেখে এবং সেই অনুযায়ী কাজ করে। অর্থাৎ এক্ষেত্রে যে নৈতিকতা তাদের মধ্যে তৈরি হচ্ছে তার উৎস কি? তাদের বিবেক, তাদের যুক্তিবোধ, তাদের অনুভূতি, তাদের নিজস্ব উপলব্ধি এবং ন্যায় অন্যায় বোঝার নিজস্ব ক্ষমতা, এবং এর মাধ্যমে কিন্তু প্রকৃত নৈতিকতা গড়ে ওঠে এই বয়সে। ৯ থেকে ১৩ বছর বয়সে যে নৈতিকতা গড়ে ওঠে অটোনোমাস স্টেজ অফ মোরালিটি, তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ফেয়ারনেস অ্যান্ড রেসিপ্রোসিটি, অর্থাৎ ন্যায্যতা এবং পারস্পরিকতা। এই বয়সী বাচ্চাটা দেখা যায় সব মানুষের সঙ্গে সমান আচরণ, সবার সঙ্গে ভালো আচরণ, ন্যায়সঙ্গত আচরণ, যেখানে কারোর প্রতি অযথা কোনো পক্ষপাত করা হবে না, অবিচার করা হবে না, সমান সুযোগ থাকবে সবার জন্য, ন্যায্য নিয়ম অনুযায়ী কাজ হবে। হ্যাঁ? এবং সেই অনুযায়ী সঠিক নিয়ম অনুযায়ী পুরস্কার পাবে বা শাস্তি নির্ধারিত হবে। অর্থাৎ নিয়ম ভিত্তিক ন্যায়, এর উপর গুরুত্ব আরোপ করা হয় এক্ষেত্রে। আর রেসিপ্রসিটি বা পারস্পরিকতা মানে হচ্ছে যে পরস্পরের মধ্যে একটা এমন বোধ কাজ করবে যে আমি যেমন আচরণ করব, আমি কিন্তু অন্যের কাছ থেকে সেই রকম আচরণই প্রত্যাশা করব। তাহলে এই যে বোধটা, এটা কিন্তু এই সময় গড়ে ওঠে এবং এই অনুযায়ী কিন্তু নীতিবোধ পরিচালিত হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে নৈতিকতার ভিত্তি কিন্তু ফেয়ারনেস বা ন্যায্যতা, যেটা আ এই যে বৈশিষ্ট্যটা, এটা কি করে? সমাজকে স্থিতিশীল রাখে এবং সমাজে পরস্পরের সঙ্গে পরস্পরকে সক্রিয় রাখে। আর এই যে আমরা যেটা দেখলাম যে ফেয়ারনেস বা ন্যায্যতা, এটা পরস্পরকে সক্রিয় রাখে, সমাজে একটা স্থিতিশীল অবস্থা তৈরি করে এবং পারস্পরিকতা এটা কি করে? যে সম্পর্ককে গড়ে তোলে। একে অপরের মধ্যে যে সম্পর্ক ভিত্তিক প্রতিদান, যে আমি যেমন আচরণ করছি আমি অন্যের কাছ থেকেও সেইরকমই প্রত্যাশা করছি। তাহলে আমি ভালো আচরণ করলে আমি অন্যের কাছ থেকেও ভালোটাই পাবো। তাহলে সমাজটা সুন্দরভাবে গড়ে উঠবে। এই যে নীতিবোধটা, সেটা কিন্তু এই অটোনোমাস স্টেজ অফ মোরালিটি তে বা ৯ থেকে ১৩ বছর বয়সে গড়ে ওঠে। এই স্টেজের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে মোরাল রিলেটিভিজম। যেমন আমরা হেটেরোনোমাস স্টেজে পেলাম মোরাল রিয়ালিজম, যে মোরাল রিয়ালিজম এ কি বলা হলো? যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক। কিন্তু মোরাল রিলেটিভিজম এ বলা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে নৈতিক আপেক্ষিকতা। এটা এমন একটা নৈতিক ধারণা যেখানে ভালো বা খারাপ এটা কোনো সার্বজনীন বা চিরন্তন সত্য নয়। যে ঠিকটা যে সবসময় ঠিক আর ভুলটা যে সবসময় ভুল তা নয়। এখানে বলা হচ্ছে মোরাল রিলেটিভিজম এ বলা হচ্ছে যে সমাজ, সংস্কৃতি, বিভিন্ন সময়, বিভিন্ন ব্যক্তি, পরিস্থিতি এর উপর নির্ভর করে কিন্তু ভালো বা মন্দ এটা পরিবর্তিত হতে পারে। এই যে মোরালিটি, এটা কিন্তু পরিবর্তনশীল, পরিস্থিতির উপর নির্ভর করে এবং ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে। যেমন মিথ্যে কথা বলা ভুল। এটা ছোটবেলায় শিখেছিল।
সেটা ছিল কি মিথ্যে কথা বলা ভুল তো ভুল। এটা ছিল heteronomous stage of morality তে আমরা দেখেছিলাম। কিন্তু মিথ্যে কথা বলা ভুল ঠিক আছে। কিন্তু কাউকে বাঁচাতে যখন মিথ্যে কথা বলাটাকে কেউ মনে করছে যুক্তিসঙ্গত, তখন সেটা হচ্ছে রিলেটিভিজম। মোরাল রিলেটিভিজম। আমার কাছে যেটা ঠিক সেটা অন্য কারো কাছে কিন্তু ভুলও হতে পারে। রাইট? পরিবেশ, পরিস্থিতি, সমাজ, সময়, ব্যক্তি এগুলোর ভিত্তিতে ঠিক বা ভুলটা পরিবর্তিত হচ্ছে। এটাকেই বলা হচ্ছে মোরাল রিলেটিভিজম। এটা অটোনমাস স্টেজ অফ মোরালিটির একটা বৈশিষ্ট্য। ৯ থেকে ১৩ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে যে মোরালিটির আরেকটা যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটা হচ্ছে এক্সটেনশন ম্যাটার্স। কথাটার মানে কি ব্যাপ্তির গুরুত্ব। ব্যাপ্তি মানে কি ছড়িয়ে পড়া, সেই ব্যাপ্তির গুরুত্ব। এক্ষেত্রে ব্যক্তির সিদ্ধান্ত এবং আচরণ শুধুমাত্র নিজের স্বার্থ, কাছের মানুষজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এটা কি হয়? এই যে এটা সবার বিস্তৃত দৃষ্টিকোণ থেকে এই অবস্থান, অনুভূতি এবং নৈতিক নৈতিক যে অবস্থান সেটাকে কিন্তু বিবেচনা করা হয়। অর্থাৎ এখানে বিবেচনা করা হয় যে কে বলছে, কোন পরিস্থিতিতে ঘটনাটা ঘটেছে। এগুলো বিশ্লেষণ করে তবে সিদ্ধান্ত নেওয়া হয় যে ব্যাপারটা ঠিক না ভুল। তাহলে এটাকেই বলা হচ্ছে এক্সটেনশন ম্যাটার্স। তাহলে যদি আমরা বড় ব্যাপ্তিতে ব্যাপারটা নিয়ে আলোচনা করি, পরিস্থিতি, দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ, একটা বিস্তৃত দৃষ্টিকোণ থেকে যদি আমরা ব্যাপারটাকে আলোচনা করি এবং সেখান থেকে ঠিক বা ভুলের সিদ্ধান্ত নিই, তাহলে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক হয়। তাই তো? এটা গড়ে ওঠে কখন? একটু বড় বয়সে বাচ্চাদের মধ্যে ৯ থেকে ১৩ বছর বয়সের মধ্যে বা তারও পরে, অনেক সময় তারও পরে হয়। এটাকেই বলা হচ্ছে অটোনমাস স্টেজ অফ মোরালিটির এক বৈশিষ্ট্য। এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে রিজেকশন অফ ইমানেন্ট জাস্টিস। আমরা ইমানেন্ট জাস্টিস ব্যাপারটা পেয়েছিলাম কখন? হেটেরোনমাস স্টেজ অফ মোরালিটি ৫ থেকে ৯ বছর বয়সে, তাই তো? যেখানে আমরা কি বলেছিলাম যে পরকালের অপেক্ষা নয়, যা যেমন যেমন কাজ করবে তার শাস্তি এখানেই ভোগ করতে হবে। এটা হচ্ছে ইমানেন্ট জাস্টিস। কিন্তু যখন বাচ্চারা বড় হয় ১০ বছরের পর তখন এই ব্যাপারটা সে বুঝতে পারে যে সবসময় যে ভুল কাজের শাস্তি বা ভালো কাজের পুরস্কার আপনা আপনি হবে তা কিন্তু নয়। এখানে অনেক ম্যাটার্স কাজ করে। ন্যায় বিচার, ফলাফল এগুলো প্রায়শই দেখা যায় যে বিভিন্ন বৈজ্ঞানিক পরিস্থিতি, বৈজ্ঞানিক ব্যাপার বা পরিস্থিতিগত কারণ বা সামাজিক পরিস্থিতি এর কারণে ঘটে। যেমন একটা বাচ্চা heteronomous stage এ মনে করে যে আমি একটা খারাপ কাজ করেছি তাই আমার পা ব্যথা হলো। এটা heteronomous stage। কিন্তু autonomous stage এ যখন এই বাচ্চাটা চলে আসে ১০ বছরের উপরে তখন সে বুঝতে পারে যে আমার দেহগত আমি কোনো কারণেও আমার ব্যথাটা হতে পারে। অথবা হয়তো আমি খুব দৌড়াদৌড়ি করেছি তার জন্যও শারীরিক পরিশ্রমের জন্যও ব্যথাটা হতে পারে। অন্য কোনো কারণেও পা ব্যথা হতে পারে। আমি যে কিছু ভুল করেছি বলে আমার পা ব্যথা হচ্ছে তা কিন্তু নয়। এটা গড়ে ওঠে autonomous stage of morality তে। ঠিক আছে? এই স্টেজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে রুলস আর ফ্লেক্সিবল। অর্থাৎ এই স্তরে শিশুরা বুঝতে পারে যে নিয়ম নীতিগুলো যে একদম স্ট্রিক্ট বা স্থির তা নয়। ভুল তো ভুল, ঠিক তো ঠিক এরকম ব্যাপারটা নয়। প্রয়োজনে পরিস্থিতি অনুসারে এগুলোর পরিবর্তন করা যায় এবং এগুলোকে নমনীয়ভাবে উম একটা বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়ে সেটাকে নমনীয়ভাবেও প্রয়োগ করা যায়। তাহলে এই হলো দুটো স্টেজের যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। জ্যা পিয়াজে তার নৈতিক বিকাশ সম্পর্কিত গবেষণায় যে দুটো স্টেজ দিলেন, হেটেরোনমাস স্টেজ অফ মোরালিটি বা হেটেরোনমি এবং অটোনমাস স্টেজ অফ মোরালিটি বা অটোনমি, এর মধ্যে কিন্তু ট্রানজিশন পিরিয়ড একটা লক্ষ্য করা যায়। আবার অনেক সময় দেখা যায় ফেজগুলো ওভারল্যাপও করে। হয়তো একটা বাচ্চা কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হলো সে মোরাল ডেভেলপমেন্টের হেটেরোনমাস স্টেজে রয়েছে। অন্য কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সেই একই বাচ্চা দেখা গেল সে কিন্তু মোরাল ডেভেলপমেন্টের অটোনমাস স্টেজ বা ফেজে রয়েছে। এরকম ওভারল্যাপিং কিন্তু দেখা যায়। তাহলে এগুলো বিচার বিশ্লেষণ করে জিন পিয়াজে নৈতিক বিকাশের তত্ত্বে ৪ টে পর্যায়ের উল্লেখ করেছেন। এক হচ্ছে অ্যানোমি যেটা হচ্ছে ০ থেকে ৫ বছর। তাহলে পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি বা বৌদ্ধিক বিকাশের তত্ত্বে এই সময়টা কোনটা? সেনসরি মোটর স্টেজ যেটা হচ্ছে জন্ম থেকে ২ বছর এবং প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তা স্তর তার যে ১ম অংশ। এই সময় দেখা যায় শিশুদের যে আচরণ সেটা কিন্তু কোনো নৈতিকতার ধার ধারে না। নৈতিকতা তখনো গঠিত হয় না বা কোনো নৈতিক মান অনুযায়ী সেটাকে নিয়ন্ত্রণ করাও যায় না। এই সময় যে তাদের আচরণ ০ থেকে ৫ বছর মানে একদম কচি বাচ্চা তারা, ছোট বাচ্চা। এই সময় যে আচরণ তার জন্য দায়ী হচ্ছে প্রধানত কি? আনন্দ আর ব্যথা। আনন্দ পাচ্ছে মানে সে হাসছে, ভালো আছে, খুশি আছে। সে ব্যথা পাচ্ছে মানে কষ্ট পাচ্ছে, কাঁদছে বা অন্য কোনোভাবে তার মনের ভাব প্রকাশ করছে। এটা হচ্ছে ১ম স্টেজ অ্যানোমি।
সেকেন্ড স্টেজ তিনি বলেছিলেন হেটেরোনমি, যেটা সম্পর্কে আমরা ডিটেইলস এ আলোচনা করলাম। ৫ থেকে ৯ বছর। এটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তা স্তরের শেষ ভাগটা। এই স্তরে দেখা যায় নৈতিক আচরণ নিয়ন্ত্রিত হয় মূলত কার দ্বারা? প্রাপ্তবয়স্কদের দ্বারা বা বাহ্যিক কর্তৃত্বের দ্বারা, যেটা আমরা পেলাম, বড়দের দ্বারা। এগুলো হয় কঠোর, মানে ঠিক তো ঠিক, ভুল তো ভুল। তাই তো? শাস্তির পরিমাণ যত বেশি হবে তারা ভাবে তত বেশি ভুল। যত শাস্তির পরিমাণ কম হবে তারা ভাবে সেটা ঠিক। এছাড়াও এই সময় তারা ভাবে যে আমি যে কাজ করছি, ভুল কাজ করলেই শাস্তি পাবো। শাস্তিটা স্বাভাবিক ব্যাপার এবং যত বেশি শাস্তি পাচ্ছি মানে তত বেশি ভুল কাজ করেছি। তাহলে এটা হচ্ছে heteronomous stage of morality এর একটা বৈশিষ্ট্য, যাকে বলা হয় morality of constraints। এরপরে দেখা গেছে তিনি দেখলেন যে এই যে heteronomy এবং autonomy এই স্টেজের মাঝখানে একটা ট্রানজিশন পিরিয়ড কিন্তু দেখা যায়। এই যে ট্রানজিশন পিরিয়ড, এটাকে তিনি বলেছিলেন heteronomy reciprocity, যেটা মোটামুটি ৯ থেকে ১৩ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ৯ থেকে ১৩ বছর বয়সী বাচ্চা মানে হচ্ছে তারা কংক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত সক্রিয়তার স্তরে তখন পৌঁছে যায়। তারা কিন্তু যুক্তি বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করতে শিখে যায় যেকোনো বিষয়কে। তাহলে দেখা যায় যে এই যে স্তর heteronomy reciprocity, এই স্তরে নৈতিক আচরণ কি হয়, দল বা গ্যাং যে বন্ধু-বান্ধব তাদের সহমতের দ্বারা কিন্তু নির্ধারিত হয়। তার মানে কি তারা ধীরে, ধীরে এই heteronomy থেকে বেরোচ্ছে, autonomy র দিকে ঢুকছে। এবং ৪ নম্বর যে স্টেজ সেটা হচ্ছে autonomy, যেটা ১৩ থেকে ১৮ বছর বয়সী বাচ্চাদের মধ্যে দেখা যায়। মানে সেটা ফরমাল অপারেশনাল স্টেজ কগনিটিভ ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে ১২ থেকে ১৫ বছর যৌক্তিক সক্রিয়তার স্তরে তারা পৌঁছে যায়। এই স্তরে কিন্তু বাচ্চারা প্রত্যেকটা জিনিসকে যুক্তি, ন্যায় বিচার, বুদ্ধি, নিজেদের যে বিচারভঙ্গি দিয়ে বিশ্লেষণ করে তারা কিন্তু এখানে সিদ্ধান্ত নেয় এবং এখানে কিন্তু নিজেদের মধ্যে যে পারস্পরিক সহযোগিতা এবং ইত্যাদির মাধ্যমে কিন্তু তারা নৈতিক আচরণ নির্ধারিত হয়। তাহলে অটোনমি সম্পর্কে আমরা ডিটেইলস এ আলোচনা করলাম যে এই সময় কিন্তু তারা দেখে যে রুলস, নিয়ম নীতি কখনোই ফ্লেক্সিবল, এগুলো কখনোই রিজিড নয় যে ঠিকটা ঠিক, ভুলটা ভুল তা নয়। পরিবেশ, পরিস্থিতি, সময়, ব্যক্তির পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলো পরিবর্তিত হতে পারে। এই বিশ্বাস তাদের মধ্যে গড়ে ওঠে। তাহলে আজ আমরা পেঁয়াজের নৈতিক বিকাশের তত্ত্বে মোটামুটি হেটেরোনমি, রেসিপ্রোসিটি, অটোনমি ৪ টে যে স্তর সম্পর্কে জানলাম এবং ডিটেইলস এ আলোচনা করলাম হেটেরোনমি এবং অটোনমি নিয়ে। পরদিন আমরা কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব বা কোহেলবার্গস মোরাল ডেভেলপমেন্ট সম্পর্কে ডিটেইলস এ আলোচনা করব। ভালো থেকো, পাশে থেকো। ধন্যবাদ।